সো অনেক দিন হয়ে গেছিলো আমি কোথাও ঘুরতে যাই না, অ্যান্ড একটা বন্ধ পাইছি। তো আমি ভাবলাম যে কোথা থেকে ঘুরে আসি। তো আমি কেন যেই প্ল্যানটা করছিলাম যে চায়না যাই, আমার এক আপু আসলে নিজে যাইতে চাচ্ছিল। তো এই তো চায়নার প্ল্যান করে বের হয়ে পড়ি। এই ট্রিপের প্ল্যান করতে আসলে আমার অনেক সময় লাগছে, এবং এখানে আমি এই যে ইমিগ্রেশনে দাঁড়ানো এক ভদ্রলোক আড়ং থেকে ব্যাগ কিনছে, আমি সেটা দেখাচ্ছিলাম আমার এক ফ্রেন্ডকে যে দেখ আড়ংয়ের ব্যাগ, ছেঁড়া ব্যাগ নিয়ে বেচারা টাকা দিয়ে ব্যাগ কিনছে, সেই ব্যাগটা ছিঁড়ে গেছে, এখন সেই ব্যাগটা নিয়ে সে দেশের বাইরে যাবে। যাই হোক, এরপর আমি লাউঞ্জে বসে একটু খাওয়া দাওয়া করি। আমি আগেই বলে রাখি, চায়না ট্রিপের জন্য আমি প্রায় 2 মাস আগের থেকে চিন্তা ভাবনা করতেছিলাম যে কিভাবে যাব, কি করব। আমার সেই আপু এই চায়না ট্রিপের জন্য আমাকে অনেকবার বলছিলেন, এবং আমরা আসলে জাপান যেতে চাইছিলাম। জাপান অনেক এক্সপেন্সিভ আমরা শুনছি, তো আমরা এর জন্য চায়না প্ল্যান করছি কিছু না বুঝেই। চায়নাতে যেহেতু কনফার্মড এয়ার টিকিট লাগে, তাই আমাদেরকে না বুঝেই আগে এয়ার টিকিট নিয়ে তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করা লাগছে। আমি যদি আগে জানতাম যে চায়না এত বেশি হ্যাসেল হবে, আমি কখনোই আগে এয়ার টিকিট বুক করতাম না, ভিসার জন্য তো অ্যাপ্লাই করতাম না। আরও অনেক দেশ আছে, সেগুলোতেই ঘুরতাম। এখন বলি যে হ্যাসেলটা হচ্ছে এই যে আমি কনফার্ম এয়ার টিকিট সহ বিভিন্ন জিনিস ডকুমেন্টস দিয়ে আমি 14 ওয়ার্কিং ডেজ লাগছে আমার জমা দেওয়ার পর থেকে চায়না ভিসা হতে। তো আমি চায়না ইস্টার্ন যেটা আর কি, সেটাতে এয়ার টিকিটটা কাটি। আপনি দেখেন, এয়ার টিকিটটা আমার যাওয়ার দিনের এয়ার টিকিটও ক্যান্সেল করছে তারা, আমার আসার দিনের এয়ার টিকিটও তারা ক্যান্সেল করছে। মানে এত বাজে এয়ারপ্লেন, মানে এত বাজে ফ্লাইট, এত বাজে ওদের সার্ভিস, আমি কিচ্ছু বলার নাই। আমি একটা উইন্ডো সিট চাইছিলাম, বারবার বলছিলাম উইন্ডো সিট দিতে, দেখেন ওরা আমাকে উইন্ডো সিট দিছে। হা হা হা, কোনো উইন্ডো নাই। ট্রু, এটা উইন্ডোর পাশের সিট আসলে, কিন্তু এখানে কোনো উইন্ডো নাই। মানে আমার কপালটাই এরকম নাকি আমি বুঝি না আসলে। তো যেটাই হোক, শুধু সেটাই না, ওরা আমার টিকিট ক্যান্সেল করছে দেখে আমার এখান থেকে বেইজিং যাওয়ার কথা ছিল, আমার সাথে ওই আপুটারও বেইজিং যাওয়ার কথা ছিল, কিন্তু টিকিট যেহেতু ক্যান্সেল হয়েছে তাই আমাকে একদিন আগে যাওয়া লাগতেছে, আর আপু যাবে একদিন পরে, এবং আমাকে কুনমিং এক রাত স্টে করা লাগবে, বিকজ সেই দিন কুনমিং থেকে বেইজিংয়ের কোনো ফ্লাইট নাই, এবং আমাকে কুনমিংয়েই, মানে আমার ট্রানজিটটা ছিল কুনমিংয়ে, এখন আমাকে কুনমিংয়ে ল্যান্ড করে সেখানে এক রাত থেকে তারপর আমাকে তার পরের দিন সকালে বেইজিং যাওয়া লাগবে। মানে বুঝতেই পারতেছেন আমার খরচও এখানে বেশি পড়তেছে, প্লাস আমার দিনও একটা নষ্ট হলো। তো যেটাই হোক, আমি এমনি প্লেন টিকিট নিয়ে খুব চিন্তিত ছিলাম। তার মধ্যে এই দেশে আসলে কেউ ভাষা বুঝে না। ইয়েস, নো, ভেরি গুড, ওকে, এগুলো সিম্পল ইংলিশও তারা বুঝে না, এবং তারা কোনো ওয়াইফাই বা যেটাই সাপোর্ট করে না কেন, ফেসবুক, মেসেঞ্জার, কোনো কিছুই বাইরের ওয়ার্ল্ডের সাথে সাপোর্ট করে না। এখানে দেখেন আমাকে তারা খাবার দিছে, একটা ইন্টারন্যাশনাল প্লেনে খাবার, একটা বিস্কিট দিছে, একটা কনভিনিয়েন্স স্টোরের একটা বান দিছে, এটা বলছে যে চিকেন বান, বাট কিছুই ছিল না, আমি খাইও নাই। একটা স্নিকার্স দিছে, একটা ডিম দিছে, সিদ্ধ ডিম, আর একটা মিল্ক দিছে। যাই হোক, আমি তেমন কিছুই খাই নাই, বিকজ আমি আগের থেকেই ফুল ছিলাম, আমি লাউঞ্জে খেয়ে আসছি। আমার মনে হচ্ছিল যে এই ফ্লাইট নিয়ে আমার আসলে বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। তো ফ্লাইট আমি 1 মাস আগে যেহেতু কাটছি, 1.5 মাস আগে যেহেতু কাটছি, আমার ভাড়া পড়েছিল 48,000 সামথিং। 48,000 অনেক চিপ আমি বলবো। চায়নার অন্যান্য যেগুলো ফ্লাইট ছিল সেগুলো আসলে অনেক বেশি দেখাচ্ছিল, 60, 80, 1 লাখ। তো আমি সবচেয়ে চিপ ফ্লাইট কিনছি, এটাও ট্রু, এবং লাগেজও অনেক কম ছিল এখানে। তো এই যে কুনমিং দেখতে পাচ্ছেন, এটা আমি কুনমিংয়ের কাছাকাছি চলে আসছি। তো কুনমিংয়ে আমার ল্যান্ড করার পর ওখানে অনেক অনেক হ্যাসেল, মানে ওদের কিন্তু ইমিগ্রেশন খুব টাফ, এমনকি ইমিগ্রেশনে মানুষকে ওরা কিন্তু পাঠিয়ে দেয়। তো আপনারা যখন যাবেন, শুধু কুনমিং না, চায়নার যে কোনো ইমিগ্রেশনে অবশ্যই ওদের ওখানকার ইনভিটেশন লেটার লাগবে, এবং অবশ্যই যদি ইনভিটেশন লেটার আপনার কাছে না থাকে তাহলে আপনাকে ওই দেশের কারো ফোন নাম্বার রাখতে হবে। এটা আপনি কিভাবে ম্যানেজ করবেন আমি জানি না। আমি ওখানে বসে আমাকে ওই দেশের একজনের ফোন নাম্বার ম্যানেজ করে তার সাথে কথা বলায় দেওয়া লাগছে যে উনি আমাকে চেনে, এবং আমার পুরো আইটিনারি দেখানো লাগছে যে আমি প্রত্যেকটা হোস্টেলে থাকতেছি, এবং এভরিথিং আমাকে ওখানে দেখানো লাগছে যে আমি একজন ফিমেল ট্রাভেলার, আমি একা আসছি, এবং আমি প্রত্যেকটা হোস্টেলে যে থাকতেছে আমি প্রত্যেকটা আইটিনারি ওনাদেরকে দেখাইছি, তারপর আমাকে ছাড়া হয়েছে।
এরপর ওখান থেকে আমি আসলে সবসময় একটু চিপে চলার চেষ্টা করি। তো ফার্স্টে আমি ডিডি নেই, আমি ফার্স্টেই মেট্রো নিছি। মেট্রো দিয়ে ডিডি মানে আমার হোটেলটা আমি খুবই কাছে নিয়েছিলাম, বিকজ আমাকে শুধু 1 রাত থাকা লাগবে। সো এয়ারপোর্টের আশেপাশে নিছি। আমি কুনমিং ঘোরার কোনো চেষ্টাও করিনি তেমন, শুধু রাতে একটু খাওয়ার জন্য বের হয়েছিলাম বা আশেপাশে ঘোরার জন্য বের হয়েছিলাম, তেমন কোনো ট্রাই করি নাই কুনমিং ঘোরার জন্য আমি। তো আমি মেট্রো থেকে এমন একটা রাস্তায় নামি, খুবই নিরিবিলি ছিল এবং আমি খুব ভয় পাচ্ছিলাম। বললামই তো আমি একা আসলে যাচ্ছি ট্রু, কিন্তু এই একা আমি এর আগেও ট্রাভেল করছি, কিন্তু চায়না আমার কাছে অনেক বেশি হেকটিক লাগতেছিল, ভয় লাগতেছিল। আমি ঘুম থেকে উঠতে পারবো কি না, ওদের টাইম স্কেডিউল কোনোটাই ঠিক ছিল না। মানে আমার কাছে খুব খারাপ লাগতেছিল আসলে যেতেও, আমি প্ল্যান করেও মানে বিপদে পড়ে গেছি এই টাইপের একটা। তো এইখানে আমি এই যে একটা হোটেলে উঠছি, হোটেলটা একটু চিপ ছিল, বাট হোটেলে তেমন কেউ ছিল না, একাই ছিলাম। হোটেলের রুমের কন্ডিশন একটু মনে হচ্ছে ভালো, কিন্তু আসলে আমার কাছে রুমটা অত ভালো লাগে নাই। স্পেস বেশি ছিল না, রুমের ভিতরেই টয়লেট ছিল। সো আই ওয়াজ নট হ্যাপি অ্যাবাউট দিস। তো এখান থেকে বের হয়ে যেটা ভালো ব্যাপার ছিল যে এখানে অনেক বেশি ফুড স্টল ছিল, অনেক হ্যাপেনিং এরিয়া ছিল। আমি বের হয়ে পড়ি আমার আলিপেটা কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য, বিকজ চায়নাতে আর কিছু চলে না, আপনাকে হয় ক্যাশ দেওয়া লাগবে, আলিপে অথবা উইচ্যাটে পে করা লাগবে। সো আমি আলিপেতে আমার ক্রেডিট কার্ডটা অ্যাড করে নিয়ে গেছিলাম। আলিপে আমি ট্রাই করতেছিলাম যে হয় কি না, বেশিরভাগ সময় আমার আলিপেটা অনেক প্রবলেম করতেছিল। উইচ্যাট দিয়ে আমি ডিডিতে টাকা দিছি অ্যান্ড উইচ্যাটটা আমার ভালো চলতেছিল, বাট আলিপে খুব প্রবলেম করতেছিল। তো আমার ততক্ষণে অনেক ক্ষুধা লাগছিল যে কিছু একটা খাবো। তো আমি খুঁজতে থাকি কি খাবো, আমি যেখানেই যেটার মধ্যেই খাবার দেখতেছি সেটার মধ্যে দেখা যাচ্ছে যে মানে আমি এক জায়গায় দেখাবো যে আমি ভাবছিলাম যে মাছ খাবো, যে দেখি মাছ আর ব্যাঙ একসাথে রেখে দিছে। ভাবলাম চিকেন খাবো, দেখি সাপ আর চিকেন একসাথে রেখে দিছে। মানে আমার রুচির রটা উঠে গেছে ওখান থেকে যে আসলে কি খাবো এখানে। আসলে ফল খুঁজতেছিলাম, ফল ছিল এখানে, এই যে অনেক মাছ মাংস দেখতে পারতেছেন এখানে, বাট এগুলো বেশিরভাগই দেখা যায় যে ওয়ার্ম আছে, তারপরে কোনটা কি মাংস আমি বুঝতেছি না। এই দেখেন ব্যাঙ আর মাছ একসাথে রেখে দিয়েছে, এখন কি আমি মাছটা খেতে পারবো? তো আমি এখান থেকে খাই নাই, বাট আমার খুবই বিরক্ত লাগছিল খাবারগুলো দেখে। আমি ভাবছিলাম যে অনেক ভালো হবে, বা আছে না যেরকম দেখি আর কি খাবার নিয়ে যেরকম এক্সপেকটেশনস থাকে। তো আমি আর এই ব্যাঙ আর মাছ সহ একসাথে যেখানে আছে এই সব জায়গায় খাই নাই, আমার পুরো রুচি উঠে গেছে। ফলগুলো খুবই সুন্দর ছিল, ফলের দাম একটু বেশি ছিল, কিন্তু বিভিন্ন টাইপের ফল আপনি পাবেন। ফলের টেস্ট আমি বলবো, আমি লিচু খাইছি কয়েকটা ওখানে, বাট লিচু বাংলাদেশের লিচুর মতো যে মজা সেটা মজা ছিল না। অনেক মিষ্টি ছিল, মিষ্টি থাকলেও বাংলাদেশের লিচুর মতো টেস্ট ওখানে ছিল না। তো এখানে দাঁড়ায় আমি একটা মাশরুম দেখি যে এখানে কোনো মাছ মাংস নাই, শুধু মাশরুম আর ফ্রাইজ দেওয়া হচ্ছে। তো আমি বললাম যে ভাই দেন এক প্লেট মাশরুমই দেন আমাকে। 5 ইউয়ান নিয়েছিল, 5 ইউয়ান মানে 100 টাকারও কম বাংলাদেশের টাকায়। তো আমি লিটারালি কি বলবো, আমি খেয়ে মনে হয়েছে আমি বিষ খাচ্ছি। আমাকে যদি কেউ এটা বিষ দিত তাহলে মনে হয় বিষটা এর থেকে একটু টেস্টি হতো, যেটা খেয়ে আমি মারা যেতাম। এটা খেয়ে এটা টেস্টিও না, এবং এটা খেয়ে আমার মনে হচ্ছে আমি মারাও যাবো, এত বাজে ছিল। আমি ওকে বলছিলাম যে তুমি স্পাইসটা কম দিতে, বিকজ ওরা অনেক বেশি স্পাইস খায়, আমরা এত স্পাইস খেয়ে অভ্যস্ত না। তাও আসলে অল্প স্পাইসি যে এত বাজে হইতে পারে কোনো কিছুর টেস্ট আমার আইডিয়া ছিল না। তাও আমি অনেক কষ্ট করে খাইছি, কিছু মানে পুরোটা খাইতে পারি নাই, বাট খাইছি। অ্যান্ড ওখানে 2টা আলু ছিল, ওই আলু 2টাই খাইছি মেনলি। অ্যান্ড ওখান থেকে ড্রিঙ্কস খাইছি, ড্রিঙ্কস বোবা টি ওখানকার অনেক জনপ্রিয় এবং অনেক মজা। আমি এটা বলতে পারি যে আপনারা ওখানে গেলে মাস্ট 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 ওখানকার যেখানে আপনি ড্রিঙ্কস দেখবেন আপনি চোখ বন্ধ করে খাইতে পারবেন। খুবই ভালো, খুবই ভালো ওদের ড্রিঙ্কসগুলো, ওরা যেভাবে তৈরি করে, বা সবগুলো ড্রিঙ্কসই আমি এখন পর্যন্ত যতগুলো খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগছে। প্রত্যেকটা ড্রিঙ্কস খাওয়া যায়, টেস্ট ভালো, অ্যান্ড খুব মিষ্টি দেয় না। আপনি বলতে পারেন যে ওর্থ মানি, মানে টাকার অনুযায়ী খাবার ড্রিঙ্কসগুলো ভালো। আর বাকি খাবার নিয়ে আমি কমেন্ট না করি, আমার এটার কথা মনে পড়লে আসলে কান্না আসে। ফার্স্ট দিনের ফার্স্ট খাবার, তো খাবারটা খেয়ে যতটা অতৃপ্ত
বোধ করতেছিলাম, ওই হোটেলে থেকেও আমি তার থেকে বেশি অতৃপ্ত বোধ করতেছিলাম, এবং একা যেহেতু ছিলাম আমার আসলে মনটা একটু খারাপ ছিল সেদিন, যে আমি আসলে কিভাবে সারভাইভ করব ট্যুরটা এত লং। এবং আমার ওই আপু সেদিন আসে নাই। দেখা যায় যে একজন থাকলে মনটা একটু ভালো থাকে, একটা খারাপ খাবার খেলেও দেখা যায় যে বলতে পারি যে আল্লাহ কি করলাম দুইজন মিলে এটা। কিন্তু সেই দিন আমার খুবই স্যাড লাগতেছিল এই যে এই ড্রিঙ্কসটা নিছি, এবং ড্রিঙ্কসটা খুব ভালো ছিল। তো এই ড্রিঙ্কস নিয়ে একটা পার্কের মতো ছোট জায়গায় বসছিলাম এবং কিছু ফল কিনে বসছিলাম, ফল খাইছিলাম। অ্যান্ড ওখানে সবাই একটু কুকুর টুকুর পালে, অনেক কিউট কিউট কুকুর এখানে সেখানে দৌড়াদৌড়ি করতেছিল, সেটা দেখতেছিলাম। গোল্ডের দোকানগুলো দেখতেছিলাম। অ্যান্ড ওখানে অনেক সুভিনিয়ারের দোকান আছে কুনমিংয়ে, বেশিরভাগই বাঙালি ট্রানজিট ওখানে পরে দেখে হয়তো কুনমিংয়ে এত সুভিনিয়ারের দোকান ছিল, তো ওগুলো দেখতেছিলাম। তো সকালবেলা 6টার সময় আমি উঠে রেডি থাকি, বিকজ আমার হোটেল থেকে আমি এমন হোটেলই পিক করছিলাম যেখান থেকে হচ্ছে কি আমাকে এয়ারপোর্ট ড্রপ অফ ফ্রি করবে, বিকজ সকালবেলা আমি ডিডি পাবো কি পাবো না, আমি মানে একা যাচ্ছি, আমি একটু ভয়ে ছিলাম। তো এমন একটা হোটেলই বুক করছিলাম যেখানে এয়ারপোর্ট ড্রপ অফ ফ্রি। তো ওখানে একটা গাড়ি আসে, ওই বিভিন্ন হোটেল থেকে মনে হয় ওরা গাড়িতে মানুষ নেয় এয়ারপোর্ট ড্রপ অফের জন্যই। তো সেই গাড়ি দিয়ে আমাকে এয়ারপোর্টে নামায় দেয়। তো এয়ারপোর্টে নামার পরে আমি বেজিংয়ের জন্য আসলে এয়ার বাসে উঠি। তো বাসে ওঠার পর আমার মনে হচ্ছিল যে মানে এই তো এটা হচ্ছে গিয়ে কুনমিংয়ের এয়ারপোর্ট ডিপার্চার আর কি, ডোমেস্টিক ডিপার্চার। তো এই ডিপার্চারে কি কোনো কাহিনী হয়েছিল আমার মনে পড়তেছে না আসলে। এত দিন পর কেউ যদি কোনো ভিডিও আপলোড করতে যায় কি মনে থাকবে তারা, আমি না জানি না। আমি তাও যতটুকু মনে পড়তেছে আমি ততটুকু বলার চেষ্টা করতেছি। তো এই এয়ারপোর্টগুলো অনেক বড় বড়, আপনারা একটু আগে যাওয়ার চেষ্টা করবেন সবাই, হ্যাঁ। আর হ্যাঁ মনে পড়ছে, এখানে আমি আবার খাবার খোঁজার চেষ্টা করতেছিলাম, বিকজ গত রাতেও আমি তেমন কিছু খাই নাই, আমি খুব ক্ষুধার্ত ছিলাম। তো এগেইন যেখানেই যাচ্ছিলাম কিছু না কিছু পর্ক বা আছে না, মানে আমার অ্যাপেটাইট চলে যাচ্ছিল খাবারগুলো দেখে। পরে আমি একটা ইচ্ছা না থাকলেও একটা ম্যাঙ্গো স্টিকি রাইস নিছি, বিকজ এখানে এমন কিছু নাই। তো এই ভাই ম্যাঙ্গোর টেস্টটা তো বাজে কীভাবে হয় আমি জানি না, আমার কপালটাই খারাপ ছিল কিনা কুনমিংয়ে আমি সেটাও জানি না, বাট আমার এই ম্যাঙ্গোটা খারাপ ছিল। সো আমি শুধু রাইসটুকু খাই এখানে, অ্যান্ড এটার টেস্ট আমি মনেও করতে চাই না। প্রাইস মনে হয়ে রাখছিল 30 RMB, 30 RMB মানে 600 টাকার মতো। তো ওখানে এরকম কিউট কিউট রোবট অনেক দেখা যায়। সো ওখানে আমি এরকম একটু ঘোরাঘুরি করছি, এয়ারপোর্টটা অনেক সুন্দর ছিল। এয়ারপোর্ট থেকে তারপরে ওই তো এয়ার বাস নিলাম, বাসে করে আমি মনে হয় লাস্ট গেছি বাসে। আমি আর 1 মিনিট পর গেলে বাসটা মানে বন্ধ করে দিত এবং আর কাউকে নিত না। আমি বুঝলাম না আমি কেন এরকম মানে মেস আপ করলাম জিনিসটা, এমন কি করলাম আমি নিজেও বুঝলাম না। আল্লাহ বাঁচাই দিছেন আমাকে। বাসে যে উঠছে আমার মনে হচ্ছে যুগ যুগ ধরে আমি যাচ্ছি, মানে বাসে করে আমাকে বেজিং নিয়ে যাবে এমন অবস্থা ছিল। অনেকক্ষণ ধরে অনেকগুলো টানেল পার করে তারপরে আমরা বেজিংয়ের জন্য যে এয়ারপ্লেনটা ছিল সেই চায়না স্টানে প্লেনে উঠি, এবং এই প্লেনের জার্নিও আমার অনেক বাজে ছিল, অনেক বাজে ছিল। এখানে আমি ভালো সিট পাইছি, বাট তাও কেন বলতেছি, আমি তো আবার ক্ষুধার্ত, আমি তো বলতেছি আমি কিন্তু ক্ষুধার্ত ছিলাম। অ্যান্ড দেখা গেছে যে এই ফ্লাইটটা যেহেতু লং টাইম ছিল, আমি ভাবছি খাবার ভালো দিবে, আমাকে আগেই বলছে ইউ অর্ডার স্পেশাল মিল, মানে হালাল ফুড আমি অর্ডার করছি। তো ওরা আমাকে আগেই ফুড দিয়ে গেছে, একটা খিচুড়ি ছিল, একটা চিকেন টাইপের কিছু ছিল। আমি আবার ওদের কাছ থেকে এনশিওর হয়েছি, বিকজ চিকেনটা দেখে আমি বুঝতেছিলাম না এটা কি আসলেই চিকেন কিনা। তো বলার পর বলছে হ্যাঁ এটা চিকেনই, আপনি হালাল ফুড বলছিলেন দেখে এটাই অর্ডার দেওয়া হয়েছে। বাট এত বাজে ছিল চিকেনটা, আমি খাইনি, এক ফোঁটা খাইনি। মানে চিকেনটা না, আমি জাস্ট গন্ধটার সঙ্গে আমার মনে হচ্ছে এটা খেলে আমি বমি করে দিব। শুধু ওখানে যে এই ছিল সালাডটা ছিল ওটা একটু খাওয়ার চেষ্টা করছি। এরপর ওখান থেকে বের হয়ে আমি আমার হোস্টেলের জন্য যাই। হোস্টেলটা যেই এরিয়াতে ছিল সেই এরিয়াটা একটা কলোনি টাইপের এরিয়াতে একটা হোস্টেল রাখা হয়েছিল। তো ওখানেও আমি আসলে আমি সব কিছুই এরপর আসলে দিয়ে যাওয়ার চেষ্টা করি, মেট্রো দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো হোস্টেলেও আমি মেট্রো দিয়ে যাই, মেট্রো ফুললি যাই না, মেট্রো দিয়ে হোস্টেলটার কাছাকাছি নামি, এরপর নেমে ওখান থেকে
ডিডি নেই। তো প্রত্যেকটা জায়গায় আপনি যখন বেইজিংয়ে বলবো যে মেট্রো ইউজ করবেন, আপনি শুধু আলিপে দিয়ে কার্ড ইউজ করতে, মানে কি ইউজ করবেন এমন না, আপনার যে ভিসা কার্ডটা আছে অথবা যে মাস্টার কার্ডটা আছে সেটা যদি আপনি পাঞ্চ করেন, আমি সেটা পাঞ্চ করেই কিন্তু এরপর গেছি। এই প্রথম দিন করিনি, প্রথম দিন আমি বুঝিনি, কিন্তু সেকেন্ড দিন থেকে আমি আমার ভিসা এবং মাস্টার যে কার্ডটা আছে আপনি সেটা পাঞ্চ করলে আপনার টাকা কেটে নেবে, আপনাকে আর আলিপে বা অন্য কোনোভাবে পাঞ্চ করার দরকার নেই। আমি বেইজিংয়ে এই সিস্টেমটা খুব ভালো দেখছি। জিয়ান বা অন্য যেই জায়গাগুলোতে আমি গেছি সেইখানে এই জিনিসটা ছিল না। তো এই তো চলে আসি আমি আমার গন্তব্যস্থলে, আমার হোস্টেলের কাছাকাছি যে মেট্রো স্টেশনটা আছে, তো ওখানে চলে আসি। ওখান থেকে আবার বসেছিলাম ডিডির জন্য। আমার ডিডি নিয়ে তেমন কোনো আইডিয়া ছিল না যে ডিডি কেমন হবে, ডিডি ভালো ছিল। এরপরেই তো অনেক খুঁজে আমি আমার যে হোস্টেলটা আছে এটাই আসি। অ্যান্ড হোস্টেলেরটা তেমন কোনো ভালো হোস্টেল ছিল না আসলে বলবো, এমনিতে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তাও আমার এই হোস্টেলটা অত একটা সুবিধার বা ভালো লাগেনি। তো বেইজিং নিয়ে পরবর্তীতে ব্লগে আমি ডিটেলসে কথা বলবো। এখন শুধু বললাম কিভাবে আমি ঢাকা থেকে বেইজিং পর্যন্ত আসলাম।